মাঝে উপস্থিত আছে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আর প্রধান অতিথি ইন্দ্রনাথ মহোদয় এবং এলাকার মাননীয় এমডিসি শ্রীমতী সত্যরানী দাস মহোদয়া। এই অনুষ্ঠান আর অত্যন্ত আনন্দের দিন বড়ুয়া জনগোষ্ঠীর পর্বের আজিয়া মুখ্যমন্ত্রীরে চাদর এবং পুষ্প স্তবক দিনা বরণ করিব এবং আর পুষ্পস্তবক এবং উত্তরীয় দিনা সভাপতি সুনীল বড়ুয়া মহোদয় এবং পুষ্পস্তবক দিনা বরণ করিব শ্রীযুক্ত শৈলেন্দ্রনাথ মহোদয় এবং আর গর্বা সমাজসেবী গৌতম রায় মহোদয়। একে একে আর বরণ করি নেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী শান্তির প্রতীক, অহিংসার প্রতীক সাধুবাদ দিবেন। সাধুবাদ দিয়ে শুভ মঙ্গল কামনা করবেন। অত্যন্ত আনন্দের আমরা গর্বিত। এই মিলন উৎসব আর 3 দিন ব্যাপী এই উৎসব এখানে পালিত হবে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই বিহু পরব যে কমিটি করা হয়েছে, তার মানে এই মেলা, তার সভাপতি এবং এক্স এমডিসি শ্রী সুনীল বড়ুয়া মহোদয়, মঞ্চে উপস্থিত ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং শহরি বিকাশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়া শান্তনা চাকমা, শ্রী প্রেম কুমার রিয়াং কাঞ্চনপুর অঞ্চলের কর্মঠ বিধায়ক, শৈলেন্দ্রনাথ এমডিসি, স্বপ্না রানী দাস এমডিসি, বিশিষ্ট সমাজসেবক গৌতম চন্দ্র রয় এবং এখানে উপস্থিত আমার সমস্ত বড়ুয়া সমাজের মায়েরা, বোনেরা, এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, মিডিয়ার মিত্ররা, বন্ধুরা, ত্রিপুরাতে দীর্ঘদিন কমিউনিস্ট সত্তাধীন সরকার ছিল। সরকার চালাতে চালাতে আমি মাঝে মাঝে চিন্তা করি ত্রিপুরাতে কিভাবে কমিউনিস্ট সত্তাতে ছিল। ত্রিপুরাতে কমিউনিস্ট সত্তা আসার কোনো কারণে নেই, তো কেন ছিল?
কারণ ত্রিপুরার মানুষের যে পরম্পরা, সংস্কৃতি, কৃষ্টি, জাতি জনজাতি দুইটাতেই কোন জায়গায় সেই বিচার দ্বারা খাপ খায় না। সেই বিচারধারায় বড়ুয়া সমাজের এই উৎসব খাপ খায় না। ওনারা ধর্মকে আফিমের নেশা বলেন, আমাদের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে তিরস্কার করেন। তো কমিউনিস্টের সরকার কেন ত্রিপুরাতে রইল এত বছর? কি সেই কারণ? ত্রিপুরাতে মূল 20টি ট্রাইব রয়েছে, সাব ট্রাইবও আছে। তারপর বাঙালিদের মধ্যে কেউ নমশূদ্র দাস আছে, কেউ কবিত্র দাস আছে, কেউ দেবনাথ আছে, কেউ ব্রাহ্মণ আছে, কেউ কায়স্থ আছে, তারপর সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা আছে। এত বড় সমাবেশ ছোট্ট রাজ্য হতে পারে, বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি, বিভিন্ন ছোট ছোট জনগোষ্ঠীর মিলনস্থল। তো রাজ্যে কমিউনিস্ট কিভাবে সত্তা থাকতে পারে? ওরা তো পার্টি অফিসে সবকিছু করাতে বিশ্বাস করে। বিবাহ পার্টি অফিস তাই করবে, জন্ম কবে পার্টি অফিস তাই করবে, সংক্রান্তি না করে পার্টি অফিসে গিয়ে আপনি আন্দোলন করুন। তারপরও যে বড়ুয়া সমাজ ব্যবস্থা ছোট্ট হলেও আপনারা যে বেঁচে গেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাই। আজও কৃষ্টি সংস্কৃতি রয়ে গেছে আপনাদের। আমার সামনে বড়ুয়া সমাজের আমার বোনেরা নৃত্য করছিলেন। আমাকে সুনীল বাবু, যিনি 80 বছর বয়স রয়েছেন, উনি বলছেন, দেখুন আমাদের বড়ুয়া সমাজের এই নৃত্য। আর নৃত্যের মধ্যে কি দেখানো হচ্ছে? ফসল কাটিয়ে ফসল তুলে আনা, তারপর সেগুলো বাড়িতে নিয়ে যাওয়া। সেটা ত্রিপুরারাও করে, চাকমারাও করে। এখন যাব চাকমা সমাজের ওখানে বিজু উৎসব, আপনারা বিহু উৎসব করছেন। এর আগে ত্রিপুরী সমাজের আগে বিশু উৎসব থেকে এসছি। আবার চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, এই সবগুলো এই কি সংস্কৃতি, সবগুলো প্রমাণিত করে উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। কালকে আমি গুজরাট থেকে এসছি। কোথায় কোথায়? রাজকোট, রাজকোট থেকে পোরবন্দর, পোরবন্দর থেকে 1 ঘন্টা আগে মধেপুর খেড় এক জায়গা। সেখানে কি? সেও ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, মহাভারতের ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রুক্মিণীকে বিবাহ করেছেন। রুক্মিণী কোথা থেকে গিয়েছেন? নর্থ ইস্টের অরুণাচল প্রদেশের রহনেওয়ালি, ওখানে ওনার জন্ম। তাহলে বিবাহ কোথায় হয়েছে? গুজরাতে ভূমিতে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মভূমি, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মভূমি, মোরারজি দেশাইয়ের জন্মভূমি, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মভূমি। সেই ভূমিতে গিয়েছিলাম। কেন? আমাদের কৃষ্টি সংস্কৃতি বিপ্লব দেবকে ওখানে নিয়ে গিয়েছিল। কারণ কি? আমাদের রুক্মিণীকে বিবাহ আমরা শ্রীকৃষ্ণ ভগবানের কাছে দিয়েছি। তার জন্য নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রী গুজরাটে ওখানে ছুটে গেছেন। এতদিন অনেকে জানতেন না, এখন জেনে গেছেন যে নর্থ ইস্টের মধ্যে কৃষ্টি সংস্কৃতি মহাভারতের যুগের। রুক্মিণী মহাভারতের মধ্যে বর্ণিত আছে। হিড়ম্বা ভীমের পত্নী, সে মহাভারতের মধ্যে রয়েছে। সে হিড়ম্বার বংশজ।
নাগাল্যান্ডের দিমাপুরের লোকেরা মানে আমরা হিড়ম্বার বংশজ। অর্জুনের বংশজ, অর্জুনের যে বিবাহ করেছিলেন তার বংশজ মণিপুরীরা মানে মৈথিলীরা, যে আমরা তার বংশ, তার পত্নীর বংশজ। আসামে যারা গারো রয়েছেন ওনারা মানেন আমরা কার বংশজ, আমরা কার কার মানে কিসের? মহাভারতে এক হনুমান ছিলেন, আর কে অঙ্গদ ছিলেন, আর কে কে ছিলেন? সুগ্রীব ছিলেন। সুগ্রীবের বংশজ মানে, তার মানে পুরো মহাভারতের মধ্যে যেই যেই চরিত্রগুলো দেখানো হয়েছে তার সঙ্গে পুরো নর্থ ইস্টের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এক সময় নর্থ ইস্টকে দেখানো হতো, সেগুলো তো আলাদা আলাদা ছোট ছোট রাজ্য, তার কি কৃষ্টি সংস্কৃতি আছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পুরো দুনিয়ার সামনে দেখিয়ে দিয়েছেন যে নর্থ ইস্টের কৃষ্টি সংস্কৃতি পুরনো মহাভারতের জামানাতে যেমন গুজরাটের শ্রীকৃষ্ণ রয়েছে, তেমন রুকমণীও অরুণাচল থেকে গিয়েছেন। এই ইতিহাসগুলো আমাদের ছেলেমেয়েরা জানে না কেন? এই কমিউনিস্টদের কারণে, সেই বিচার ব্যবস্থা থাকার কারণে সেগুলো মুছে দেওয়া হচ্ছিল, আর তার কারণে ধীরে ধীরে নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে ছোট ছোট গ্রুপে ইনসার্জেন্সি শুরু হয়ে গেছিল। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014 থেকে যখন কেন্দ্র সরকার এসছে তখন এক প্যারামিটারের নর্থ ইস্টার্ন রাজ্যগুলোকে দেখা হয়। উত্তরপ্রদেশে 80 সিট আছে বলে উত্তরপ্রদেশকে এক চোখে দেখবো, আর নর্থ ইস্টের কাছে কম সিট আছে বলে আরেক চোখে দেখবো। নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে কাজ করেন না, আর ত্রিপুরার ডেভেলপমেন্টকে প্রমাণিত করছে এই 25 বছর ক্রমাগত সরকার, তার আগেও 10 বছরের সরকার কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা করছে, আমাদের সংস্কৃতিকে বিনাশ করছিল বসে বসে। তারপরও ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে। আজ ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রায় 40 কোটি টাকার ডেভেলপমেন্টাল কাজ চলছে। আজকে প্রতিটি ছোট ছোট জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের কৃষ্টি সংস্কৃতিকে সম্মান করা হচ্ছে। কেউ যদি ভাবে যে পুলিশের ডরে আমাদের সমাজ ব্যবস্থা, ডিএম এর ডরে আমাদের সমাজ ব্যবস্থা, এসডিএম এর কারণে আমাদের সমাজ ব্যবস্থা, বন্ধুরা এসডিএম ডিএম এসপি আগে ভারতে ছিল না, এই ব্যবস্থাও ছিল না। ভারতের ব্যবস্থা ভারতীয় রীতিনীতির কারণে ব্যবস্থা। যখন দুর্গা পূজা হয় লাখো লোকের ভিড় হয়, পুলিশ সিআরপি রুখতে পারে না, কিন্তু পূজারি যখন একটা দড়ি দিয়ে মন্ত্র দিয়ে লাগিয়ে দেয় যে এই দড়ির এখানে আসবে না, লাখো লোক সেটা ক্রস করে যায় না। এটা হচ্ছে ভারতীয় পরম্পরা, ভারতীয় কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি। বন্ধুরা এগুলো আমাদেরকে জোরে রাখে। আর এই কৃষ্টি সংস্কৃতির কারণে ভারতবর্ষ এক নতুন উৎসাহ এবং নতুন শক্তি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কাজ করে চলছে। আজ এই করোনা পরিস্থিতি, লকডাউন, জনতার কারফিউ, আনলক, कंटेनमेंट जोन, माइक्रो कंटेनमेंट जोन, डिस्ट्रिक्ट वाइज कोरोना कर्फ्यू, ग्राम वाइज कोरोना कर्फ्यू, क्वारंटाइन सेंटर, मास्क, सैनिटाइजार, तारपर ऑक्सीजन बेड, आईसीयू, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন প্লান্ট, এগুলোর সঙ্গে পরিচিত ছিল ত্রিপুরার মানুষ। ছিলেন আপনারা পরিচিতি? ছিল আপনাদের পরিচিতি? আজকে করোনার সময় এইগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছি। ত্রিপুরা রাজ্যে স্যানিটাইজার ঠিকভাবে ছিল না, মাস্ক তো তার দূরের কথা। আজ ছোট ছোট হসপিটালে
অক্সিমিটার পৌঁছে গেছে, বাড়িয়ে বাড়িয়ে অক্সিমিটার পৌঁছে গিয়েছিল করোনার সময়। এগুলো কে পরিচয় করেছে? কে আপনাদেরকে সেখান থেকে বের করে এনেছে? লকডাউন থেকে বিনা মাস্ক কে বসিয়ে রেখেছে? কার কারণে হয়েছে? যারা 30 বছর 40 বছর শাসন করেছে, যারা কেন্দ্রে লাগাতার 40 থেকে 50 বছর শাসন করেছে, তাদের কারণে হয়নি। তারা তো মোদির বিরোধ করছিল। মোদি কোনো কিছু করছে না। মোদি এগুলো আবিষ্কার করে তারপর করোনার টিকাকরণ করে আপনাদের পুনর্জন্ম দিয়েছে, নরেন্দ্র ভাই মোদি দিয়েছে। আজকে 3 দিনের উৎসব পালন করছি বড়ুয়া সমাজ থেকে। যদি করোনা থাকতো, যদি কোভিডের ইনজেকশন না হতো, তাহলে কি এগুলি করতে পারতাম আমরা? কেউর হিম্মত হতো না বন্ধুরা। তাই এই সরকার 2018 থেকে কাজ করা শুরু করেছে। এই সরকার প্রথমে প্রায়োরিটি দেয় এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতি কালচারকে। আমি চীনের কালচার মানি না, আমি বিদেশি কালচার মানি না। কারণ বিপ্লব দেব জানে ভারতের চাইতে উৎকৃষ্ট সংস্কৃতি দুনিয়াতে কারোর কাছে নেই। সবচেয়ে পুরনো সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যদি কারোর কাছে আছে, এই ভারত ভূমিতে, আমার জন্মভূমিতে রয়েছে, অন্য কারোর কাছে নেই বন্ধুরা। কবে থেকে সনাতনের সৃষ্টি কেউ বলতে পারে না, কিন্তু খ্রিস্ট ধর্ম কবে থেকে সৃষ্টি বলতে পারে। 2022 সন হয়েছে খ্রিস্টের জন্মের পর। বাকি সবগুলো সন বলতে পারে, কিন্তু সনাতন কবে থেকে শুরু করেছে দুনিয়াতে কেউ বলতে পারে না। কারণ সৃষ্টি থেকেই সনাতন শুরু হয়েছে। আর আমরা সেই সনাতন ভারতের জন্মগ্রহণ করেছি। বন্ধু, বিল্ডিং, রাস্তাঘাট, হসপিটাল এগুলোর জীবনের দরকার আছে। কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, তো আমাকে যে শালটা দেখছেন পরে রয়েছে, আমি তো শালটা আমাকে দিচ্ছিল, আমি তো জানি এভাবে দিয়ে দেয় গলাতে, আমি পরে নিয়েছিলাম। উনি বলছেন আমাকে না এইভাবে নয়, এইভাবে নয়, তো উনি আমাকে এইভাবে পরিয়েছেন। তার মানে বড়ুয়া সমাজের নিয়ম অনুসারে আমাকে এটা এইভাবে পরিয়েছেন। তার মানে এটা আমাদের বড়ুয়া সমাজের সম্মান করা চাদর দিয়ে যে ব্যবস্থা, তার কায়দা এভাবে। তার জন্য উনি আমাকে এভাবে পড়িয়েছেন। আমিও পড়েছি, আমিও দেখছি যে এই ভারত ছোট ছোট জায়গা, ছোট ছোট ব্যবস্থা, ছোট ছোট কৃষ্টি সংস্কৃতি, এগুলোই তো ভারতীয়ত্বের মূল মন্ত্র। বন্ধুরা, মুখ্যমন্ত্রী আসলে শুধু সাংস্কৃতিক কৃষ্টি না, অনেক কিছু শুনতে চায় মানুষ। আজকে 2018-তে মুখ্যমন্ত্রীর দায়িত্বে বিজেপি আইপিএফটি সরকার শুরুয়াত করেছে। করোনার পরিস্থিতি থাকার পরও আজকে ত্রিপুরা এক নতুন দিশায় কাজ করা শুরু করেছে। এখানে শান্তনা চাকমা মহোদয় আছেন, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী। 2018-এর ইলেকশন আগে আমরা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি আইপিএফটি সরকার আসলে আমরা সমাজের সামাজিক ভাতা 2000 টাকা করে করে দেব। 1000 টাকা করে এক যুগে করে দেওয়া হয়েছিল। আর এবার বাজেটে আমরা সিদ্ধান্ত করে দিয়েছি আগামী দুর্গা পূজার আগে যারা যারা ভাতা প্রাপক প্রায় 4 লাখের কাছাকাছি রয়েছেন, সবার ভাতা 2000 টাকা করে দিয়ে দেওয়া হবে। বন্ধু, আমাকে বলা হতো বিরোধী পার্টি থেকে, বিপ্লব দেব বিজন ডকুমেন্টসে বলেছে 2000 টাকা করে দিতে পারবে না। করতে আনবো, হ্যাঁ করতে আনবো। বিপ্লব দেব জানে করতে আনতো, মোদির কাছ থেকে আনবে। এবং বাজেটে দিয়ে পেশ করে প্রমাণিত করে দিয়েছি যে বিজেপি আইপিএফটি সরকার যা বলে তা করে দেখায়। তার আগে যে সরকারগুলি ছিল, একটানা একদলীয় সরকার ছিল, সে কিচ্ছু করে দেখাতে পারতো না। শুধু ভাওতাবাজি ত্রিপুরাকে করেছে। কেন্দ্র দেয় না, বঞ্চনা, লাঞ্ছনা, নিপীড়িত, উৎপীড়িত, এই ভাষাগুলি ছাড়া কিচ্ছু দেয় না ত্রিপুরার মানুষকে। ত্রিপুরার মানুষকে যদি আজকে রাস্তা দেখানো শুরু করেছে, তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশের সরকার
সরকার শুরুয়াত করেছে। এই জিবি হসপিটাল আগেও ছিল, এই হসপিটাল আমি তৈরি করিনি, পুরনো সরকার থাকতেই সেটা ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। এই জিবি হসপিটালে মানুষ রেফারেল একটা প্রেসক্রিপশন নেওয়ার জন্য যেত, বাইরে গিয়ে চিকিৎসা করবে। আর আজকে সেই জিবি হসপিটালের মধ্যে ওপেন হার্ট সার্জারি হয়। প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে এক মহিলার 20 জানুয়ারি 2022। এক ওপেন হার্ট সার্জারি যদি কোনো প্রাইভেট হসপিটালে করতে হয় তাহলে 3 থেকে 4 লাখ টাকা খরচা হয়। কিন্তু সেই মহিলা জীবিতে প্রথম ওপেন হার্ট সার্জারি আমার ত্রিপুরারই ডাক্তার করেছে, কার্ডিওলজির ডাক্তার, ওনার দ্বারাই হয়েছে, ত্রিপুরারই সন্তান করেছে। এবং সেই মহিলার 1 পয়সাও লাগেনি, 3 লাখও লাগেনি, 4 লাখও লাগেনি। কারণ কি, তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার কার্ড ছিল, তার জন্য 1 পয়সাও মহিলাকে দিতে হয়নি। বিনা পয়সায় ওপেন হার্ট সার্জারি জিবি হসপিটালের মধ্যে, বাইপাস সার্জারি জিবি হসপিটালের মধ্যে, নিউরো সার্জারি জিবি হসপিটালের মধ্যে, নি রিপ্লেসমেন্ট জিবি হসপিটালের মধ্যে, হিপ রিপ্লেসমেন্ট জিবি হসপিটালের মধ্যে, এনজিওপ্লাস্ট জিবি হসপিটালের মধ্যে। আগেও জিবি হসপিটাল ছিল, এখনো জিবি হসপিটাল আছে। আগেও সরকার ছিল, এখনো সরকার আছে। আগেও মুখ্যমন্ত্রী ছিল, এখনো মুখ্যমন্ত্রী আছে। দুইয়ের মধ্যে তফাৎ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি বন্ধুরা। মহিলা সশক্তিকরণ, সবচাইতে বেশি মহিলা সশক্তিকরণের নারা কারা দিয়েছিল সারা ভারতবর্ষ ব্যাপী? এই কমিউনিস্ট চালিত এনজিও এবং তাদের সরকারগুলি মহিলা সশক্তিকরণের সবচেয়ে বড় বড় দোহাই দিতেন। নারী সমিতির নামে মহিলাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরাতেন। কিন্তু মহিলা সশক্তিকরণের অরিজিনাল কাজ যদি কেউ করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার, 33% রিজার্ভেশন সরকারি চাকরির মধ্যে, তার সঙ্গে 400 কোটি টাকার মহিলাদের জন্য প্যাকেজ এনে মহিলা সশক্তিকরণের বীজ কেউ লাগিয়েছে তো এই সরকার লাগিয়েছে। ত্রিপুরা রাজ্যের কোন মহিলা সংগঠন বিপ্লব দেবকে একটা পত্রাচার পর্যন্ত করেনি যে স্যার 33% রিজার্ভেশন দিতে হবে। বিনা আন্দোলনে, বিনা চিঠিতে এই সরকার করে দিয়েছে মহিলাদের জন্য। তার কারণ সশক্ত ত্রিপুরা করতে হবে, নাম্বার 1 ত্রিপুরা তৈরি করতে হবে, ইকোনমিতে সবচেয়ে আগে নিয়ে যেতে হবে। নিতে গেলে 50% ত্রিপুরাতে মহিলা আছে, তাদেরকে যদি আগিয়ে নিয়ে না যায় তো ত্রিপুরা নাম্বার 1 হতে পারবে না। আপনারা দুনিয়া খুলে দেখুন, দুনিয়ার মধ্যে যেই যেই দেশের মধ্যে মহিলারা রোজগার করে অগ্রণী ভূমিকাতে থাকে, সেই দেশগুলি ছোট হলেও ইনকাম সবচেয়ে বেশি করে। জাপান দেখুন, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চীন, রাশিয়া, পুরো ইউরোপ, আমেরিকা, প্রত্যেকটি জায়গায় মহিলারা রোজগার বেশি করেন। সেই কারণে সেই দেশগুলো এগিয়ে যাচ্ছে আর্থিকভাবে। আর যেই দেশের মধ্যে মহিলাদেরকে রোজগারের রাস্তায় নিয়ে যাওয়া হয় না, এগিয়ে নিয়ে যাওয়া হয় না, দেখুন পাকিস্তানের দিকে, দেখুন আফগানিস্তানের দিকে, দেখুন আফ্রিকান কান্ট্রির দিকে, সেগুলো এগিয়ে যেতে পারছে না। কারণ কি, বোরখার নিচে সেই মহিলাদেরকে দাবিয়ে দেওয়া হয়। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুসলিম সমাজে যে মহিলাদেরকে শোষণ করা হতো, 3 তালাকের নামে এক মহিলাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হতো, তারও সমাধান যদি কেউ করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে। যারা মুসলিম প্রেমিক কমিউনিস্টরা ছিলেন, কংগ্রেসরা ছিলেন, এরা তার সমাধান করেনি। কারণ এরা ভেবেছিল যদি 3 তালাক থেকে মহিলাদেরকে আমরা রক্ষা করে দেই তাহলে আমরা মুসলিম সমাজের ভোট পাবো না। ভোট ব্যাংকের জন্য মহিলাদের পাশে দাঁড়ায়নি, মহিলাদের দুঃখ দুর্দশা দূর করেনি। কিন্তু মোদীর ভোট রাখবে না। মোদী বলেছে ভোট না দিলে না দেখ, কিন্তু মহিলাদেরকে 3 তালাক দিয়ে বের করতে পারবে না বাড়ি থেকে। তার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে বন্ধুরা। মহিলাদের বয়স 18 হলে ম্যাচিউর হয়ে যাবে, ছেলে 21 হলে। কেন, কি কারণে? শোষণ করার জন্য। 18 বছর মেয়েটাকে বিবাহের বয়স হয়ে গেছে, ছেলে 18 বছর হলে হয় না, ছেলে 21 বছর হলে হবে। কোন আইনে লেখা আছে? কেন হলো? কেনা বানিয়েছে? নরেন্দ্র ভাই মোদী করেছে সবার জন্য ইকুয়ালি 21 বছর। সেই জায়গা যেমন 3 তালাকে ইকুয়ালিটি এনেছে, 3 তালাক শেষ করে, সেভাবে 21 বছর করে
ছেলে এবং মেয়ের মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেটাও দূর করেছে। আর এই সরকার যে মহিলা সশক্তিকরণের বিল এনেছে, তার মধ্যে জমির মালিক যতক্ষণ পর্যন্ত মহিলারা না হয় ততক্ষণ পর্যন্ত ডোমেস্টিক ভায়োলেন্স শেষ হয় না। তার জন্য এই সরকার এবার নির্ণয় করেছে বাজেটে, যদি জমি রেজিস্ট্রি করার সময় মহিলাদের নামে দলিল করা হয় তাহলে স্ট্যাম্প ডিউটি 2% কম লাগবে, জেন্টসের নামে করলে 2% বেশি লাগবে। এবার আপনাদের ইচ্ছা, যদি পুরুষের নামে করেন তো 2% টাকা বেশি দেন, আমার কাছে বেশি রেভিনিউ আসবে, আর যদি মহিলার নামে করেন তো 2% কম লাগবে, আপনার 2% টাকা বেঁচে যাবে, অন্য জায়গায় খরচা করতে পারবেন। আর সেটাই সরকার তার জন্য করেছে, কারণ কি মহিলাদের নামে যখন সম্পত্তি থাকবে, বাড়ি থাকবে, জমিন থাকবে, তখন মহিলাদের অধিকার জন্মাবে, ডোমেস্টিক ভায়োলেন্স হবে না। কারণ কি মহিলাদের নামে যখন অ্যাসেট থাকে না, তখন স্বামী হোক ছেলে হোক রাত্রিবেলা ভাত খাওয়ার জন্য আসবে, এসে মা যদি রান্না করে দিয়েছে বা তার স্বামীকে রান্না করে দিয়েছে, ডালটাও ভালো হয়েছে, বেগুন ভাজা ভালো হয়েছে, ইলিশ মাছটাও স্বাদ হয়েছে, কিন্তু লাউ ডুগাটা রান্নার সময় একটু লবণটা বেশি হয়েছে তো কয়, যেগুলো ভালো হয়েছে সেটা বলবে না, লাস্টে যেটা খারাপ হয়েছে বলে সারাক্ষণ পরিশ্রম করে আসি, এত টাকা আনি তবেই তো সবজি হয়, বাড়িতে আইলাম রাত্রেবেলা বেশি লবণ দিয়ে খাওয়াইতে মহিলা যাও লেগা, বাড়িতে বেড়াও, বাপের বাড়িতে যাও গা, মহিলাদেরকে বের করে দেয়, তিরস্কার করে। কিন্তু আজকে যখন মহিলাদের নামে রেজিস্ট্রি হয়ে যাবে জমিন বাড়ি, তখন লবণ বেশি দিলেও কইব মিষ্টি লাগতে আসলে কটা লাগে না কেরে, কারণ জানে যদি কদিন বাপের বাড়ি যাও গা দলিল ডালিয়ে যাবো গা, লোকে দলিল নিয়ে চলে যাবে। তার জন্য মহিলাদের উপরে অত্যাচার হবে না, তিরস্কার হবে না, মহিলাকে মারপিটও করবে না বন্ধু। তার জন্য মহিলাদের নামে সরকার চাইছে বন্ধু। আমরাও চাই, আমাদেরও বোন আছে, আমাদেরও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, আমারও মা আছে। বন্ধুরা, পুরুষ সৃষ্টি করতে পারে না, মহিলা সৃষ্টি করতে পারে। আমাকে কোনো মাই সৃষ্টি করেছে, যারা পুরুষ সামনে বসে আছি তাদেরকেও কোনো মাই সৃষ্টি করেছে। তার জন্য মার কাছে অধিকার যত বেশি দেবেন তত বেশি ঘরের উন্নয়ন হয়, তত বেশি গ্রামের উন্নয়ন হয়, তত বেশি রাজ্যের উন্নয়ন হয়। তার জন্য বিজেপি আইপিএফটি সরকার সেই দিশাতে কাজ করা শুরু করেছে। জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি রেকর্ড করে 80 কোটি মানুষের ঘরে মুফত 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল সেপ্টেম্বর পর্যন্ত দিয়ে চলছে। বন্ধুরা, যখন ফ্রিতে চলে আসে সবাই মনে করে এমনি তো আইতাছে, আগে আসতো ফ্রিতে চাউল, বিপিএল এ 2 টাকার চাউল আছে, অন্তত 2 টাকার চাউল আছে, সেগুলো আছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীজি 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল ফ্রিতে করে রেখেছেন, যারা অন্তোদয় বিপিএল প্রায়োরিটি হাউস হোল্ডার রয়েছেন। বন্ধুরা, তাই আজকে ত্রিপুরা রাজ্যে হেলথ হোক, রোড হোক, ইনফ্রাস্ট্রাকচার, এয়ারপোর্ট হোক, জলপথ হোক, আকাশপথ হোক, আর সঙ্গে সঙ্গে এডুকেশন ব্যবস্থা, সিবিএসসি স্কুল, সরকারি স্কুলে সিবিএসসি বিদ্যাজ্যোতির মাধ্যমে 125টি সিবিএসসি স্কুল একযোগে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য, এনসিইআরটি সিলেবাস। বন্ধুরা, কোন জায়গায় হাত না দিয়েছে? কৃষি ক্ষেত্রে কৃষকদের ইনকাম 2 গুণা 3 গুণা হয়ে যাচ্ছে। ত্রিপুরার পাইনাপেল, কুইন পাইনাপেল জার্মানিতে বিক্রি হয়, ত্রিপুরার কাঁঠাল লন্ডনে বিক্রি হয়, ত্রিপুরার সুগন্ধি লেবু কমলপুরের দুবাইয়ের বাজারে বিক্রি হয়। আগে তো কমলপুরের বাজারে বিক্রি হতো না, এখন দুবাইতে, জার্মানিতে এলাচি লেবু বিক্রি হয়। আর 5টা হোক 10টা হোক বিপ্লবটা বিক্রি করে দেখিয়ে দিয়েছে ত্রিপুরার জ্যাকফ্রুট। যেই 200 বছর ইংরেজ শাসন করেছে, সেই ইংরেজকেও আজকে ত্রিপুরার কাঁঠাল খেতে হয়, সেই জায়গায় ত্রিপুরাকে নিয়ে গেছে। বন্ধুরা, তাই আজকের এই উৎসবের দিনে আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো, কারণ মুখ্যমন্ত্রী আসলে মানুষ জানতে চায় সরকার কি করছে, কোথায় যাচ্ছে। তার জন্য কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বলি না আমি সবকিছু করে দিয়েছি, কিন্তু আগে যারা ছিল এরা কিচ্ছু করেনি। যেগুলো হয়েছে এগুলি সময়ের ধারার সঙ্গে হয়, এর বাইরে গিয়ে কিছু করেনি। মানুষ তাকে ইয়াদ রাখে যে সময়ের ধারার বাইরে গিয়ে করে। আমি স্কুল নির্মাণ করব তো বিপ্লব দেব এবং তার সরকারকে কেউ ইয়াদ রাখবে না। মানুষ ইয়াদ রাখবে যে
যে নর্মাল যে কাজ শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল, স্কুল নির্মাণ করা, অঙ্গনবাড়ি চালা, তার মধ্যে আসা যাওয়া, তার বাইরে গিয়ে বিপ্লব দেব 125 সিবিএসসি সরকারি স্কুল করে দিলে সেগুলো মানুষ ইয়াদ রাখবে, ব্যতিক্রমী কাজ। এনসিআরটি সিলেবাস লাগু করেছি, ব্যতিক্রমী কাজ। প্রতি ঘরে জলের ব্যবস্থা ফ্রিতে, ব্যতিক্রমী কাজ। গ্রামের মধ্যে যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, এগুলি ব্যতিক্রমী কাজ। আগরতলাতে নতুন টার্মিনাল তৈরি করে, ব্যতিক্রমী কাজ। কৈলাসহরে আরেকটা এই ধরনের এয়ারপোর্টের ডিপিআর তৈরি হচ্ছে, এগুলো ব্যতিক্রমী চাল। চিটাগাং বন্দরগাহ খুলে গেছে, সেগুলো ব্যতিক্রমী কাজ। গোমতী নদীর মধ্যে ছোট বার্চ চলে এসছে সিমেন্ট নিয়ে, এগুলো ব্যতিক্রমী কাজ। তাই বন্ধু, এই সরকার ব্যতিক্রমী কাজ করতে জানে। ধারায় তো সব কাজ হয়, সেগুলো কোনো সরকারের উপলব্ধি হয় না। ধারার বাইরে গিয়ে যে কাজ করতে হয় তখন সেগুলোকে মনে রাখে। ডেলি আমরা ডাল ভাত খাই, সবজি খাই, সেগুলো আমাদের ডেইলি রুটিন। কিন্তু যখন মাছ মাংস দিয়ে পয়লা বৈশাখে খাবো, তখন ইয়াদ থাকে যে পয়লা বৈশাখের দিন পাচন খেয়েছি, টক খেয়েছি, মাংস খেয়েছি, পাঠার মাংস খেয়েছি, খাসির মাংস খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, কাতলা মাছ খেয়েছি, কই মাছ খেয়েছি, তারপর আরো চাপিলা মাছ খেয়েছি। তখন ইয়াদ থাকে যে আমাদের নতুন বৎসর উৎসবে পিঠাপুলি করেছি, সেই বিষয়টা সারা বৎসর মনে থাকে। প্রতিদিনের খাওয়া কেউর মনে থাকে না। যখন ব্যতিক্রমী কোনো খাওয়া তৈরি হয় তখন সেগুলো আমাদের জীবনে মনে থাকে। এই সরকারও প্রত্যেকটা জায়গাতে ব্যতিক্রমী কাজ করেছে। এই ব্যতিক্রমী কাজ যদি আমার আগে অন্য মুখ্যমন্ত্রীরা করে নিত, তো এখনই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 হয়ে যেতে পারত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। ওই দিন গৃহমন্ত্রী এসছেন, উনি বলেছেন আগামী 5 বছরের মধ্যে ত্রিপুরাকে 1 নাম্বার রাজ্যে পরিণত করে দেব। সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদী কাজ করছে। আপনারা ছোট গণগোষ্ঠী হতে পারেন, আপনাদের মন ছোট নয়, মানসিকতা ছোট নয়। তার জন্য আমি জানি না তার আগে কোনো মুখ্যমন্ত্রী এসছে কিনা, আমি আসার সুযোগ পেয়েছি, তার জন্য ব্যাক কোণে আদা সাবর দিবাতে সিদ্ধি গোলগুড়ি হজুলি করার আমার মান বলা এর সবানানো সে জেরে আমি হজুলি করিব আমা মায় থুব ইয়ে বেগর হইত পেয়ে রেজোর ডাঙ্গু বিপ্লব কুমার দেব জিরে ব্যাক কোণে ডাঙর গুড়ি না তালে তালে ডাঙর গুড়ি নেই ও তালিয়ে পাত্র তুরু সে জেরে আমি ফুলো তুপ গজে লোবাতে সিদ্ধি গোলগুড়ি নে হজুলি করিব ও তালিয়ে ফাত এমএলএ ডাঙ্গু ও তালিয়ে পাত্র তুরু এসপি তারারিও ফুলো তুপ দি হজুলি করিব আমি কিনে হুজুলি করিব সিদ্ধিগোল গুড়ি নে হুজুলি গুড়ির ও তালিয়ে পাত্র তুরু ব্যাকুনে ডাঙর ডাঙর গুড়ি আর তালি ভাববে মা বলল ও তালিয়ে পাত্র তুরু আমামাই ফাঙ্গুরিদের শ্রেণীরে ভগদাঙ্গুরিদের আমামাই তুবু ইয়ে এরেজোর মানবলা মুখ্যমন্ত্রী সোনানো বিপ্লব কুমার দেবজি ডাঙ্গু সে সময় আমামাই সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্টর আরগানিয়ে জীবন অংনাওয়ারি স্কুলত পড়ন নার্সারিত পড়ন সিগুনতে হিজু বই আচার নিগিলে হইয়ে সে বই আচার তানিও আমি ভগদাঙ্গুড়ি দিবাতে সিদ্ধিগোল গুড়ি নে হুজুলি গুড়ির আমা মাই থুবু হইয়ে এই রাজ্যর মানবলা মুখ্যমন্ত্রী 37 লক্ষ মানুষের নানু Pedro,
mulo mori sigan sagan sarasari walla bole mulo mori sigan sagan sarasari jab 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 jodi nati nati ja jab 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 jodi nati nati ja oh dale gozane mulo gun nige nige begora sun sun ei jagae de monor de ei jagae de monor de lenye boje belane easy ready gaile lenye boje belane jebon bujine sargare je ani de ami jebon bujine sanare sana sanare sana oh tangara tangare gozane murogun mige mige begora sun sun ei jagae de monor de ei jagae de monor de juro juro bole na monogara ijora juro juro bole na monogara ijora panaro jumma san tumbi banana sube sube joni ham tau mananat manantam sube sube joni ham tau mananat manantam jagan lakan so gunai nati nati ja jagan lakan so gunai nati nati ja oh tanah tanah itu sane murogun mige mige megora oi sun sun ei jagae de বন্ধুরা, বিজু মেলা সেটা 48তম মেলা। 2018-র আগে এই মেলার জন্য যে রাশি বরাদ্দ থাকতো সেটা 1 লাখ টাকা। কত বছরে? 1981 সন থেকে সেই মেলা সরকারিভাবে হচ্ছে, আর 2017 পর্যন্ত 1 লাখ টাকাতে পৌঁছেছিল অনুদান রাশি রাজ্য সরকার। 2018-তে সরকার এসে 18, 19, 20, 21, 22 4 বছর সরকারের পূর্ণতা হয়েছে। ও যেটা 1 লাখ টাকা রাশি ছিল সেটাকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেটা 50,000 টাকা ছিল সেটাকেও 1 লাখ টাকা করা হয়েছে। আগেও মেলা হতো, এখনো মেলা হয়। তার সঙ্গে সঙ্গে এখানে বড় মাত্রার সরকারি স্টল রয়েছে। আগেও স্টল লাগতো, এখনো স্টল লাগে। আগেও মেলার রাশি আসতো, আজকেও মেলার রাশি আসে। আগেও মেলা হতো, আজও মেলা হয়। তার মধ্যে তফাৎ রয়েছে। আমরা মানুষ সময়ের সঙ্গে অনেক কিছু ভুলি, সময়ের সঙ্গে অনেক কিছু জানি, কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ এমএলএ তাদের দায়িত্ব জনতাকে বারবার মনে করিয়ে দেওয়া আগে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন। না হলে সবার মনে হয় এমনই তো ছিলাম, এমনই তো হতো। 4 বছরের পুরনো ইতিহাস অনেকে ভুলেও গেছে। আগে 1 লাখ টাকা আসতো পুজোর জন্য সরকারি থেকে, এখন 2 লাখ টাকা আসে। আগে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে 50,000 আসতো, এখন 1 লাখ টাকা আসে। আগে যদি 10টা স্টল লাগতো, এখন 30টা স্টল লাগে। আগে যে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেত তার ডাবলের চাইতে বেশি এবার বা এখন হয়। এখন মোদি আছে, বিপ্লব দেব আছে, তার সরকার আছে, তার জন্য এগুলি হয়। কেউ যদি ভাবে আপনারা চাইলেই সবকিছু হয়ে যাবে, এমন নয়। আপনারাই 2018-তে আমাকে নির্বাচিত করেছিলেন
এখান থেকে প্রেম কুমার রিয়াংকে নির্বাচিত করেছিলেন, পেচারথল থেকে শান্তনা চাকমাজিকে নির্বাচিত করেছিলেন, ছামনু থেকে শম্ভুলাল চাকমাকে নির্বাচিত করেছিলেন। তখন গিয়ে 44টা যখন বিধায়ক হয়েছে আমাদের শূন্য থেকে, তখনই আপনাদের ছেলে বিপ্লব দেব বসার সুযোগ পেয়েছে, তার আগে পায়নি। আর সর্বোপরি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014 থেকে যে বিকাশশীল সরকার পুরো দেশব্যাপী কাজ চলছে, তারই এই কঙ্গ ত্রিপুরা সরকার। মোদি ছাড়াও স্টেট গভর্নমেন্ট আছে, পশ্চিমবঙ্গে মোদি ছাড়া রাজ্য সরকার আছে, রাজস্থানে কংগ্রেসের মোদি ছাড়া রাজ্য সরকার আছে, তেলেঙ্গানাতে মোদি ছাড়া রাজ্য সরকার আছে, সীমান্ধ্রতে মোদি ছাড়া রাজ্য সরকার আছে। একবার খোঁজ খবর নিয়ে দেখুন সেই রাজ্য সরকারগুলোর কি অবস্থা। আপনারা এখানে ইপিডিএস সিস্টেমে রেশন শপের মধ্যে চাউল পাওয়া যায়, চিনি পাওয়া যায়, চাপাতা পাওয়া যায়, লবণ পাওয়া যায়, সুজি পাওয়া যায়, আটা পাওয়া যায়, মশলা পাওয়া যায়, সরষের তেল পাওয়া যায়, মুসুরির ডাল পাওয়া যায়, সাবান পাওয়া যায়। এসএইচজি গ্রুপের মাধ্যমে বোনেরা তৈরি করেছে, সেগুলোর বিক্রির ব্যবস্থা হয়েছে। পশ্চিমবঙ্গে পাওয়া যায় কি? রাজস্থানে পাওয়া যায় কি? তেলেঙ্গানায় পাওয়া যায় কি? মোদি সরকার আছে বলে ত্রিপুরাতে পাওয়া যায়। আর যদি মোদি সরকার না হতো তো আগে 2018 আগে খেয়াল করুন রেশনে কি পেতেন? কেরোসিন, লবণ, চাউল। বাতি নিভে গেছে, এরপরে নাই। চিনি দিতেন, কেন্দ্র সরকার চিনির উপরে ভর্তুকি সরিয়ে দিয়েছে, তো বলছে কেন্দ্র দেনা বঞ্চনা করছে, আন্দোলন করছে, চিনি দিচ্ছে না। এখনো কেন্দ্র সরকার ভর্তুকি দেয় না, কিন্তু ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার চিনি দেয়, সুজিও দেয়, মদাও দেয়, সরষের তেলও দেয়, মুসুর ডালও দেয়, আর অন্যান্য সামগ্রীও দেয়। এখন মনে পড়েছে 2017, 2016, 2013 এই পূজাগুলো আমাদেরকে নতুন দিন নিয়ে আসে। এটা আমাদের নতুন বৎসর শুরুয়াতের 3 দিন যাবতে মেলা চলবে, আর আমাদের নতুন বর্ষ নতুন ইমেজে আমরা রচনা করব, নতুন সুন্দর করে জীবনকে তৈরি করব, সেই দিশাতে যাচ্ছি। এই যে কাজগুলো করার সুযোগ পেয়েছেন, মেলা হতো, এখানে নাচ হতো, সম্ভব ছিল। করোনা নেই, তার জন্য এখানে সব সমাবেত হতে পেরেছেন, না হলে লকডাউনে থাকতে হতো। এই লকডাউন থেকে কে বের করেছে? লকডাউনে বাড়িতে থেকে নিজেকে জীবন বাঁচানোর পদ্ধতি কে বের করেছে? নরেন্দ্র ভাই মোদি করেছে। আপনাদের টিকাকরণের ব্যবস্থা কে করেছে? ইনজেকশন নিয়ে আজকে মাস্ক সরিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং ভুলে আজকে মেলাতে সমাগম হয়েছি, কার কারণে হয়েছি? কে করে দিয়েছে? পুরনো কমিউনিস্টের সরকার যারা চালিয়েছিল এরা করে দিয়েছে, যারা কেন্দ্রে লাগাতার সরকার চালাচ্ছিল কংগ্রেস এরা করে দিয়েছে। এরা টিকাকরণেরও বিরোধ করছিলেন, কিন্তু টিকা যখন আসলো সবার আগে এরাই নিয়ে বসে আছে। আমার কাছে যখন লিস্টে আসছে দেখছি সবার আগে এরাই দিয়ে জীবন বাঁচাচ্ছে। বাঁচতে হবে, আন্দোলন করতে হবে, বিপ্লব দেবকে সরাতে হবে, এই কারণে টিকা লো। এটি মোদি টিকা। এগুলো লইছো তো এখনো রাষ্ট্রভক্ত হয়ে যাবে আপনি আপে। কারণ কি? একজন রাষ্ট্রভক্ত নাগরিক হি 130 কোটি ভারতবাসীর না জীবন বাঁচানোর সিদ্ধান্ত নিতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি। তা করে দেখিয়েছেন পুরো ভারতবাসীর সামনে। বন্ধুরা, পূজা পার্বণ, কৃষ্টি সংস্কৃতি, চাকমা ভাষা, চাকমা বোল, আমাদের ধর্ম বিচারধারা, ভারতীয়ত্ব, এগুলো নরেন্দ্র ভাই মোদির কারণে সিনা টান করে বলতে পারি। আগে তো ত্রিপুরাতে ভারত মাতা কা জয় বললেই বলতো সাম্প্রদায়িক।
পূজা অর্চনার বিরোধ করা হতো, মন্দিরে যাওয়ার বিরোধ করা হতো, আমাদের কৃষ্ণের সংস্কৃতিকে ভেঙে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল। তার জন্য 81-তে সরকারিভাবে ঘোষণা হওয়ার পরও 2017 পর্যন্ত 1 লাখে আটকিয়েছিল রাশি। কারণ ওই পুরনো সরকার চাইতো না বিজয় উৎসব হোক, ও তো গলাত ফাঁসি আটকালে দিয়ে দেয়, একটু চাইতো না। কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতিতে তাদের বিশ্বাস নেই কমিউনিস্টদের। ভারত বিরোধী মানসিকতা পালে, চীনের মানসিকতা রাখে, পাকিস্তানের মানসিকতা রাখে। এরা সেই লোক যারা জম্মু কাশ্মীরকে পাকিস্তানকে দেওয়ার জন্য বই লিখে, জেএনইউতে দেশদ্রোহীর ফ্যাক্টরি তৈরি করে। এরা সেই লোক যারা 25 বছর ক্রমাগত ত্রিপুরাকে শাসন করেছিল। দুর্ভাগ্য আমার এই পুণ্যভূমির এই দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন বিদেশি ভাবধারার যে পরিচালিত সরকার ত্রিপুরাতে 25 বছর ছিল, কিন্তু তারপরেও বলো ভাগ্য ভালো, লাগাতার 25 বছর টানা আমাদের কৃষ্টি সংস্কৃতি বিরোধী সরকার থাকার পরও আজও বিজয় উৎসবকে শেষ করতে পারেনি। হাজারো লাখো লোক একাট্টা হয়ে গেছে। এটা ভারত, এটা ভারতবর্ষ, এটা ভারতের সনাতন। বন্ধুরা, আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিউ এডুকেশন পলিসি এসছে। 36 বছর পর দেশের শিক্ষা ব্যবস্থাকে রিভিউ করার পীড়া কেউ উঠিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা দেশ, এক রাষ্ট্র, এক রাজ্য যদি উঠতে হয় তাকে শিক্ষায় পরিপূর্ণতা পেতে হয়। ভারতের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছিল, নেতার বাড়ি বাংলো হয়ে যাচ্ছিল, বোফোর্স ঘোটালা হয়ে যাচ্ছিল, চারা ঘোটালা হয়ে যাচ্ছিল, ইউরিয়া ঘোটালা হয়ে যাচ্ছিল, কয়লা ঘোটালা হয়ে যাচ্ছিল, কিন্তু নিউ এডুকেশন পলিসি আর ভারতবর্ষে আসছিল না। কারণ কি, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যারা কেন্দ্রেতে সরকার বানিয়ে বসে আছিলেন, সেই শিক্ষা ব্যবস্থায় উনাদের পরিবারের লোকেদেরকে পড়ানো হয় না। উনাদের পরিবারের লোকেদের জন্ম হলে ইংল্যান্ডের আমেরিকাতে পড়ানো হয়, আমাদের জন্ম হলে ভারতে পড়তে হয়। তার জন্য তাদের জন্য নিউ এডুকেশন পলিসির ভ্যালু ছিল না, আর লাগু করা হতো না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী চাওয়ালা গরিব ব্যক্তি, উনি বোঝেন। কারণ কি, আমাদের ভারতেই পড়তে হবে, তো ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে সুচারু তৈরি করতে হবে। বন্ধু, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো নিউ এডুকেশন পলিসি এসছে, তখন গিয়ে শান্তনা চাকমাজি বলছে কি, মাতৃভাষার শিক্ষা। নিউ এডুকেশন পলিসিতে রয়েছে মাতৃভাষায় 5th পর্যন্ত শিক্ষাদানের অধিকার সবাইকে সরকার দেবে। কারণ কি, আমাদের উপরে বিদেশি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল ইংরেজদের দ্বারা। আমাদের ব্যবস্থার মধ্যে ইংরেজি মাধ্যম ছিল না, আমাদের ব্যবস্থার মধ্যে সংস্কৃতি ছিল, সংস্কৃত ছিল, আমাদের নিজের নিজের লিপি ছিল। বিভিন্ন জায়গায় সংস্কৃত থেকে উঠে আসা লিপি আমাদেরকে বিদেশি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল। ইংরেজরা 200 বছর শাসন করার সময় সেটা চাপিয়ে দিয়েছিল। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন আমরা স্বদেশী ভাষায়, মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ পেয়েছি নিউ এডুকেশন পলিসির মাধ্যমে। তার জন্য বলছে যে চাকমা ভাষা শিখা, চাকমা ভাষায় লিখা,
সেটা মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী সুযোগ করে দিয়েছেন। আরে আমি নিজের মাতৃভাষায় যদি না লিখতে পারি, না বলতে পারি, তাহলে আমি অধিকার কিভাবে নেব? আগে আমাদের কাছে সেই সুযোগ ছিল না। আমরা পরনির্ভরশীল ভাষার উপরে নির্ভরশীল ছিলাম। আজকে নিউ এডুকেশন পলিসি আসার পর একদিকে টেকনিক্যাল শিক্ষা, ভোকেশনাল কোর্স, রোজগারি ব্যবস্থা, রোজগারি পড়াশোনা, আর এক সঙ্গে সঙ্গে মাতৃভাষায় 5th পর্যন্ত শিক্ষাদান এবং শিক্ষায় রোজগারিকরণ। আপনি চাইয়ে দেখুন জাপানের দিকে, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চীন, রাশিয়া, ইউরোপিয়ান দেশ, সেগুলোর মধ্যে কি রয়েছে? সেগুলোর মধ্যে নিউ এডুকেশন পলিসি যা বলছে তাই রয়েছে। তাই বন্ধুরা, মহিলা সশক্তিকরণ, রোজগারের ব্যবস্থা, টেকনিক্যাল শিক্ষা, ভোকেশনাল কোর্স, বিএ করার সময়, এমএ করার সময় মোবাইল কিভাবে ঠিক করা যায় তা শিখে নেওয়া, ফ্রিজ কিভাবে ঠিক করে নেওয়া হয় তা শিখে যাওয়া। যখন আপনার ছেলে গ্রাজুয়েট হয়ে বেরোবে তখন মোবাইলও ঠিক করতে জানবে। কেউ মোবাইল খারাপ হয়ে গেছে, ওকে ফোন করলে ঠিক করে দিয়ে 200 টাকা রোজগার করা শিখে যাবে। আর আগে পুরনো ব্যবস্থাতে ছেলে গ্রাজুয়েশন করবে, এমএ করবে, পিএইচডি করবে, তারপরে রোজগারের জন্য আবার ট্রেনিং নিতে হবে, নেতার পিছে ঘুরতে হবে, লাইন দিতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে। এটাই তো ত্রিপুরা ছিল। ক্ষেত মজুরের নামে কৃষকদের শোষণ করা হতো। যেখানে যে দাঁড়িয়ে আছি সেখানে জমিনে দাঁড়িয়ে আছি। কত লাইন হয়েছে জমিনের ক্ষেত মজুরদের দিয়ে, কিন্তু কৃষকদের জন্য কেউ যদি কাজ করেছে তো নরেন্দ্র রায় মোদী সরকার করেছে, এই সরকার করেছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6000 টাকা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এফসিআর মাধ্যমে প্রকিউরমেন্ট হচ্ছে। ধানের দাম 10 টাকা কিলো ছিল, 19 থেকে 20 টাকা কিলো বাজারে বিক্রি হয়। বন্ধুরা, সেই দিশাতে সরকার কাজ করে। এই ত্রিপুরার পাইনাপেল, কুইন পাইনাপেল, কিউ পাইনাপেল বিপ্লব দেব এসে লাগায়নি, এখানে আগে থেকে হতো, কিন্তু সেগুলি পেচারতলে বিক্রি হতো, ধর্মনগরে বিক্রি হতো, কুমারঘাটে বিক্রি হতো, বেশিরতে বেশি আগরতলা শহরে বিক্রি হতো। আর এখন সেই কুইন পাইনাপল জার্মানিতে বিক্রি হয়, ইংল্যান্ডে বিক্রি হয়, দুবাইয়ে বিক্রি হয়। এখানের বাঁশের বোতল 3000 টাকা এক বোতল বিদেশে বিক্রি হয়। এখানের জ্যাকফ্রুট, কাঁঠাল জার্মানিতে বিক্রি হয়, ইংল্যান্ডে বিক্রি হয়। এখানে সুগন্ধ লেবু, এলাইচি লেবু জার্মানিতে, ফ্রান্সে বিক্রি হয়। আগে তো পেচারতল বাজারে বিক্রি করতে পারলেই ধন্য হয়ে যেত কৃষক। এখন কৃষক বলে যে আমি 2 টাকা বিক্রি করব না, আমি 5 টাকায় বিক্রি করব, কারণ আমার সুগন্ধি লেবু এখন দুবাইয়ের বাজারে চলে যায়। ত্রিপুরা সেই দেশেতে চলা শুরু করেছে। বন্ধু, এমনিতে সবার মনে হবে এটা স্বাভাবিক ব্যাপার, এই মোদি আছে, বিজেপি আইপিএফটি সরকার আছে, তার জন্য স্বাভাবিক মনে হয়। যদি পুরনো সরকার থাকতো আর তার আগে যে সরকারগুলি ছিল ত্রিপুরাতে, তাহলে সব সরকারেই সব কাজে আন্দোলনের ফলে হয়। আমি সকালে এক জায়গায় বলছিলাম, ইউনিভার্সিটিতে আমি এক কার্যক্রমে গিয়েছিলাম, সরকারি কার্যক্রম। পুরনো মুখ্যমন্ত্রী ছিলেন। কিসের জন্য? ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের শুরুয়াত হবে 2017-তে। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, প্রথম এক্সপ্রেস ট্রেন দিল্লিতে যাবে। তার নামও আমিই রেখেছিলাম, তার নাম অন্য কোনো নাম হচ্ছিল। তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না, কেন্দ্রে আমাদের সরকার ছিল। যখন আমি শুনেছি ট্রেন চলবে, ট্রেনের নাম কোনো বিদেশি নাম হতে চলছে, সিধে গিয়ে উঠেছি যে ট্রেনের নাম ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস করো। তখন কিছু অফিসার বলছিল আমাকে যে ত্রিপুরা সুন্দরী তো ধার্মিক নাম হবে, সেটা তো মুশকিল হবে। আমি বললাম পুরী এক্সপ্রেস আছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে, তাহলে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস কেন হতে পারবে না? তখন তৎকালীন রেলমন্ত্রীর দিকে তার নাম ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রাখা হলো। আর যখন এই ট্রেন আগরতলা থেকে শুরুয়াত হবে, পুরনো মুখ্যমন্ত্রী লাস্টে বক্তব্য দিয়েছিলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা। আর বক্তব্যে আমি শুনছিলাম এবারে বসে পেছনে কি উনি বলছেন,
আমাদের 45-52 বৎসরের আন্দোলনের ফল। আজ এখান থেকে ট্রেন, এক্সপ্রেস ট্রেন দিল্লিতে যাবে। চিন্তা করুন কত বড় আন্দোলনকারী। 50টা বছর লাগলো আন্দোলন করতে করতে তিনি রেল আনতে। হ্যাঁ, লাগবে এসব আন্দোলন? লাগবে আপনাদের? আপনারাও 50 বছর পরে পরে একটা ট্রেন পাইবেন। এবার বিনা আন্দোলনে ত্রিপুরাতে এই সরকার আসার পর হামসফর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, ডেমো ট্রেন, জিরিবাম থেকে আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, জম্মু আগরতলা এক্সপ্রেস, 7খানা এক্সপ্রেস চালু হয়ে গেছে। এখন যদি একটাতে 50 বছর করে আন্দোলন আমি করতাম, 7খানা 5 7 35 350 বছরে ট্রেনগুলি আইতো এখানে। লাগবো 350 বছর? ও পুরনো নেতাদের বসালে 350 বছর না 500 বছরে ট্রেন আসতো ত্রিপুরাতে, কারণ এদের তো আবার আন্দোলন করতে হবে। এই আন্দোলন থেকে ত্রিপুরা বেরিয়ে এসছে। ভুলবেন না, আমি মেলাতে তার জন্য নতুন বছর আসছে, আমি ইয়াদ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। জনতা অনুসরণ ভুলে যায় যে এগুলোতে বুঝি এমনিতে হয়, এগুলো মোদি আছে তার জন্য হয়। আজকে ভাতা সান্ত্বনাদি বসে আছে। 2018 নির্বাচন আগে বলেছি সবার ভাতা 2000 টাকা করে দেব, একসঙ্গে 1000 টাকা করে ভাতা করে দিয়েছি। এবার বাজেটে রেখে দিয়েছি দুর্গা পূজার আগে সবাইকে প্রায় 4 লাখ লোকেদেরকে 2000 টাকা করে ভাতা এই সরকার দেবে। সেই দিশাতে কাজ করেছে বন্ধুরা। যে 7th পে স্কেল হোক, সরকারি কর্মচারীদের জন্য প্রথম হেলথের মাধ্যমে, স্কিমের মাধ্যমে সিজিএসএস প্যাটার্নে টিজিএসএস এনে সরকারি কর্মচারীদের তার পরিবারদেরকে সিজিএস এর হারে চিকিৎসার ব্যবস্থা যদি কেউ করেছে এই সরকারি বাজেটের মধ্যে করেছে। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন। মহিলা সশক্তিকরণের বুলি সবচাইতে এরা বেশি গাইতো, আর সবচাইতে বেশি মহিলাদেরকে বরবাদ যদি দুনিয়াতে কেউ করেছে এরাই করেছে। এই সরকার আসার পর বিনা আন্দোলনে, কোনো মহিলা আন্দোলন করেনি, আমরা 33% সরকারি চাকরির মধ্যে মহিলাদের জন্য রিজার্ভেশন এনেছি। এই সরকার এনেছে। প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা এই সরকার করতে চলছে। ন্যাশনাল হাইওয়ে চারিদিকে বিছিয়ে দেওয়ার কাজ এই সরকার করছে। আপনার কাঞ্চনপুরের পাশ দিয়ে কোথায় যাবে? জম্পেল হয়ে ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। ছামুনুতে ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। গন্ডাচড়াতে ন্যাশনাল হাইওয়ে যাবে। সেই দিশাতে সরকার কাজ করে। আমি বলবো না সবকিছু করে দিয়েছি, কিন্তু যা হয়েছে সেগুলো ত্রিপুরাতে কোনোদিনও হয়নি। এমন কাজ হয়েছে বিদ্যাজ্যোতির মাধ্যমে 125 সিবিএসসি স্কুল হয়েছে, এটা ত্রিপুরাতে কোনোদিনও হয়নি। প্রতি ঘরেতে ফ্রিতে জল কোনোদিনও হয়নি। কৈলাসহরে ডিপিআর তৈরি হচ্ছে, আপনাদের পার্শ্ববর্তী কৈলাসহরে আগরতলার মতো নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে, সেটাও ত্রিপুরাতে কোনোদিন হয়নি। ডেমো ট্রেন এনেছি, ত্রিপুরাতে কোনোদিন ডেমো ট্রেন আসেনি। রাজধানী এক্সপ্রেস এনেছি, ত্রিপুরাতে কোনোদিনও রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস চলেনি বন্ধুরা। ত্রিপুরাতে জিরিবাম মণিপুর থেকে ট্রেনে আসবে কেউ কোনোদিন কল্পনা করেনি। এখানে জনশতাব্দী এক্সপ্রেস চালু হয়েছে, আপনার ছেলে মেয়ের রোজগার সৃজন হয়েছে। এই করোনার মধ্যেও ত্রিপুরার মানুষ ইনকামে পেছনে যায়নি বন্ধুরা। কৃষকদের ইনকাম বেড়েছে, মানুষেরও ইনকাম বেড়েছে। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করেছে। যদি কিছু হয়ে যায় আমরা ভাবি আপনি আপ হয়, আপনি আপ কোনো কিছু হয় না, ব্যবস্থার মাধ্যমে হয়। ত্রিপুরাতে ব্যবস্থাই ছিল না, এই সরকার আসার পর ব্যবস্থা তৈরি করেছে। 2013-14তে পুরনো সরকার যে ছিল তার বাজেট ছিল কত? 7,600 কোটি টাকার কাছাকাছি, তার মানে প্রায় 8,000 কোটি টাকার বাজেট তৈরি করেছিল 2013-14তে। আর যখন সরকার চলে যাচ্ছে 17-18তে তাদের বাজেট ছিল কত? 12,400 কোটি টাকার কাছাকাছি। 2018তে আমাদের সরকার এসছে, তো প্রথম বাজেট 16,000 কোটি টাকার কাছাকাছি তৈরি করেছি। আর এখন যে বাজেট সেটা প্রায় 27,000 কোটি টাকা তৈরি করা হয়েছে। তার মানে 5 বছরে 11,000 কোটি টাকার বাজেট বৃদ্ধি করা হয়েছে। আর পুরনো সরকার 5 বছরে 4,000 কোটি টাকার বাজেট বৃদ্ধি করেছিল। তার মধ্যে তফাৎ মোদী সরকার আর পুরনো সরকারের মধ্যে।
ক্যাপিটাল এক্সপেন্ডিচার জিডিপি বাড়ায়, রোজগার বাড়ায়, ইনফ্রাস্ট্রাকচারে যে খরচা হয় 2021 মাসে 2600 কোটি টাকা ছিল, এবার সেটা 5300 কোটি টাকার উপরে প্রায় ডাবল করেছে সরকার। আর আগামী 5 বছরের মধ্যে ত্রিপুরার বাজেট কমসে কম 50,000 কোটি টাকার করা হবে। তখন বাড়ি বাড়ি রোজগার, প্রত্যেকের কাছে পয়সা চলে যাবে, প্রতি ঘরে বিল্ডিং উঠবে, বাড়ির সামনে দিয়ে সুন্দর রাস্তা হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন দিশাতে ত্রিপুরা কাজ করবে। তাই আজকের এই শুভ দিনে 3 দিন যাবত মেলা উৎসব পালন করা হবে এখানে। আমি সমস্ত কাঞ্চনপুরবাসীকে তার জন্য সাধুবাদ জানাই। শুভ যে নববর্ষ আসছে তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করুন। করোনা থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা করোনাকে পরাজিত করতে পারি। মোদি আছে তো আমরা সবাইকে পরাজিত করতে পারবো। আমাদের জীবন যুদ্ধে আমরা নিশ্চিত জয়ী হব। 25-30 বছর যারা আমরা পিছিয়ে গিয়েছিলাম, সে অন্ধকার থেকে বেরিয়ে মোদির আলোতে পজিটিভিটির সঙ্গে ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য বানাবো। এই নতুন বছরে আপনাদের কাছ থেকে আমি এই আশীর্বাদটুকু চাইছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা। Yapai sini aku tuh isa tuh kalau kau kalai mani itu kira kira jatuh paksa kaya kau yang kira di bagai kau tahu hai jauh kalau dia semua hai jauh ini jahate isigo guru mate asa yatai sini sati musuh volunteers ya kamu kena kalau hai jauh ini ini sini sati musuh pak বরংগনা সিনে ত্রিপুরা হানি নাইকটফা এবং ত্রিপুরা হানি মুখ্যমন্ত্রী বরংগনা মাসান স্যার বিপ্লব আরো চিন্তা গাও হাই সফাইতা চিনি ডায়েট নাম্বার 2 বড় চলে গায় হাই থাকো কামো চিনি ইন্টারনেট হাই সফাইতা মানে মাসো দুপথ তাই ইশারা কই বরং নয় নাম শোনায় সবাইকে নমস্কার। হাসতে বেরামনি 213 মানজাক ফাইজাক যত তাগকতেই বুকুক সাংন আনি খা কাহাম ইয়াফারো তিনিনিও পান্দ সক ফাইজাক বরঙ্গনাং কেন্দ্রনি জনজাতি তেই জলশক্তি মন্ত্রী মোচাং বিশ্বেশ্বর টুডুজি বরঙ্গনাং ত্রিপুরা চামং মন্ত্রী মনোজ কান্তি দেব বরঙ্গনাং সাংসদ রেবতী ত্রিপুরা বরঙ্গনাং এমএলএ ডিসি রাংখলজি বরঙ্গনাং এমএলএ মুচাং ধনঞ্জয় ত্রিপুরা বরঙ্গনাং এমডিসি হংসজয় ত্রিপুরা বরঙ্গনাং এমডিসি ভূমিকানন্দ রিয়াং বরঙ্গনাং এমডিসি পদ্মলোচন ত্রিপুরা বরঙ্গনাং এমডিসি সঞ্জয় দাস বরঙ্গনাং ত্রিপুরা হদানি নরং মুচাং বীরেন্দ্র ত্রিপুরা धनराय अहंकारानी बरांग गुनांग डीएम तेई कलेक्टर मुचांग गबकर मयूर तेई पांदाओ मांजाक फाइजाक जतनो आनी खुलुमुंग याफारो बंधुरा 2018 भारतेर यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदीर आशीर्वादे जाति जनजाति सरकार और तार आगे सरकार कोनो दल कोनो पंथा एक विशेष पार्टी वर्गेर सरकार
আজ যে সরকার, এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসী সরকার। ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি আছে। এই সরকার আসার পর জনজাতি এবং জনজাতি মন্ত্রণালয় বানানো হয়েছে, জনজাতি কল্যাণ মন্ত্রণালয়। তার আগে উপজাতি বলা হতো। এই সরকার আসার পর জনজাতিদের ককবরক ভাষাকে সম্মান দেওয়ার যে প্রবণতা, তাকে মেনে বড়মোরার নাম হতাই কতর রাখা হয়েছে। কিছুদিন আগে গন্ডা ছড়ার নাম গন্ডা তুইচা রাখা হয়েছে। বন্ধুরা, ভারতবর্ষ সাংস্কৃতিক রাষ্ট্র, সাংস্কৃতিক ভূমি। অনেকের মনে হতে পারে যে বড়মোরাকে চেঞ্জ করে হতাই কতর রাখাতে কি হয়েছে, কি হয়েছে সেটা ত্রিপুরার জনজাতিরা বোঝে। গতকালকে আমি গুজরাট থেকে এসেছি। কোথায় গিয়েছিলাম? সোমনাথের কাছে শিব মন্দির। और गुजरात একদিকে গান্ধীর ভূমি, একদিকে দেশের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি ভাই দেশের ভূমি, সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমি, और আজকের দিনের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মভূমি। সেখানে কেন গিয়েছি আমরা? কেন নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রী যাচ্ছে और কেন্দ্র থেকে প্রতিদিন এক এক মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সে মেলাতে পাঠাচ্ছে মাধবপুরে? কারণ কি? মেলা করার জন্য, বুট বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, মেলায় কেনাবেচা করার জন্য না। নর্থ ইস্টের রাজ্য, নর্থ ইস্টের মানুষকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 5 দিনের মেলা করেছেন ভারত সরকার এবং গুজরাট সরকার মিলে। আর সেখানে সেই তথ্য তুলে ধরেছেন যেগুলিকে বিকৃত ভাবে নর্থ ইস্টের মানুষদের সামনে প্রস্তুত করা হতো যে নর্থ ইস্টের সঙ্গে ভারতের সম্পর্ক নেই, নর্থ ইস্টের সঙ্গে তো চীনের সম্পর্ক রয়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সমস্ত জাতি জনজাতি শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানেন। আর শ্রীকৃষ্ণ সে মাধেপুর যে গ্রাম আছে গুজরাতে, সোমনাথের কাছে, পোরবন্দরের কাছে, সেখানে আমাদের অরুণাচলের মেয়ে রুকমণিকে নিয়ে ওখানে শাদী বিয়ে করেছিলেন। কোথায়? গুজরাতের সে মাধেপুর গ্রামে। তখন থেকে সেখানে মেলা হয়। যারা বলছে যে নর্থ ইস্টের রাজ্যগুলোর সঙ্গে ভারতের অন্যান্য প্রান্তের সাংস্কৃতিক সম্বন্ধ নেই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন যে মহাভারতের হাজারো লাখো বছরের আগের কাহিনীতে যে ভগবান শ্রীকৃষ্ণর যে লীলার উল্লেখ করা হয়েছে, ওনার বিয়ে আর কোথাও হয়নি, অরুণাচলের রুকমণির সঙ্গে সেখানে হয়েছে। হিড়ম্বা যে ভীমের পত্নী, মহাভারতে কাহাবত রয়েছে যে ভীমের পত্নী হিড়ম্বা আমাদের মেঘালয়ের ডিমাসা জনজাতির বংশজ। তার মানে পুরো মহাভারতকে যদি দেখি, অর্জুনের বংশ, অর্জুনের পত্নীর বংশজ নর্থ ইস্টের মধ্যে, মণিপুরে হিড়ম্বার বংশজ নাগাল্যান্ডে, আসামে যে গারো সম্প্রদায় আছে তার সঙ্গে মহাভারতের সম্পর্ক রয়েছে, মেঘালয়ের সম্পর্ক রয়েছে।
তাহলে নর্থ ইস্ট কিভাবে ভারতীয় সংস্কৃতির বাইরে গেল বন্ধুরা? বিভিন্ন সময় বিভিন্নভাবে 50 বছর, 60 বছর, 100 বছর আগে আসা মানসিকতা ওইভাবে তৈরি করেছিল, আর নর্থ ইস্টের রাজ্য আর নর্থ ইস্টের মানুষের সঙ্গে ডিফারেন্সেস তৈরি করছিল, আর তার কারণে নর্থ ইস্টের উন্নয়ন হচ্ছিল না। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন হচ্ছিল না। এই রাজ্যগুলি জনজাতিদের ভরা আছে, তারা তো পিছিয়ে পড়া জাতি। এখনো 25 বছর টানা একটা সরকার ছিল, এরাও এটাই বলতো জনজাতি তো পিছিয়ে পড়া, গোবিন্দবাড়ি তো পিছিয়ে পড়া, ছামুনো তো পিছিয়ে পড়া, গন্ডাছড়া পিছিয়ে পড়া, उसके बाद रशियाबाड़ी পিছিয়ে পড়া, গঙ্গানগর পিছিয়ে পড়া। আরে আগে কবে আসবে? সারা জীবন পিছিয়েই থাকবে? সারা জীবন পিছিয়ে পড়া এই শব্দই শুনতে হবে? আজ গন্ডাছড়ার মানুষ পিছিয়ে পড়া নয়, আজ ছামুরের মানুষ পিছিয়ে পড়া নয়, আজ মানিকপুরের মানুষ পিছিয়ে পড়া নয়। আজ ছামুন দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, আজ গন্ডাছড়া হয়ে হাইওয়ে যাবে, তার ডিপিআর তৈরি হচ্ছে। আগে হাইওয়ে দেখার জন্য আমবাসাতে যেতে হতো, এখন ছামুনুতে দেখতে পারবে, গন্ডাছড়াতে দেখতে পারবে, গঙ্গানগরে দেখতে পারবে, নতুন বাজারে দেখতে পারবে, শৈলাংটাতে দেখতে পারবে। সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার কাজ করছে বন্ধুরা। আর সবচেয়ে বড় বিষয়, এই প্রথমবার ত্রিপুরা জনজাতিদের জীবন মান উন্নয়নের জন্য 1300 কোটি টাকা এডিবি থেকে স্যাংশন করে আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে। 1300 কোটি টাকা এডিবি থেকে 13 টাকাও আনতে পারেনি পুরনো সরকার। 35 বছর শাসন করেছে, 35 পয়সা আনতে পারেনি জনজাতিদের জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এই সরকার আসার পর জনজাতি কল্যাণ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে রিয়াং জনজাতি বোনেরা, ত্রিপুরী জনজাতি বোনেরা, চাকমা জনজাতি বোনেরা, দেববর্মা জনজাতি বোনেরা, রাংখল ডাবলং জনজাতি ভাই বোনেরা দূর থেকে 5 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে জল আনতে হতো মাথায় করে করে। আজও সবকিছু হয়ে গেছে আমি বলি না, কিন্তু এখন আসার সময় আমি দেখি যে রাস্তার কাঁধে জল জীবন মিশনের জলের পাইপ চলে যাচ্ছে, জলের পাইপ ধীরে ধীরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে বন্ধুরা। আগে 5 কিলোমিটার দূর থেকে ছড়া থেকে জল আনতে হতো, আজকে সব বন্ধ হয়ে গেছে বলি না, কিন্তু 2024-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রতিটি জাতি জনজাতি যে বিজেপিকে ভোট দিয়েছে সেও পাবে, যে ভোট না দিয়েছে তেও পাবে। সবকা সাথ সবকা বিকাশ, এই দিশাতে প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থাই সরকার করছে। বাড়িতে জলের ব্যবস্থা ত্রিপুরা কোনোদিন এই সরকার দেখেছে? কোনোদিন ত্রিপুরার মানুষ এই ধরনের সরকার দেখেছে? যে ডাবল সরকার ছিল, তার সারনেমের সরকার, তারপর আবার একটা দলের সরকার চালাতেন। আমরা ডাবল ইঞ্জিনের সরকার চালাই, ওনারা ডাবল সরকার চালিয়েছিলেন, কিন্তু বাড়ি বাড়ি জল দিতে পারেননি, বাড়ি বাড়ি রাস্তা ঢুকাতে পারেননি। আজকে এডিসি এরিয়াতে সিমেন্ট ব্লকের, পেপার ব্লকের রোড হয়, আমি জানি না আপনাদের এখানে হয়েছে কিনা। বহু সিমেন্ট পেপার ব্লকের রোড জনজাতি অঞ্চলে হচ্ছে, যেগুলো আগরতলাতে হতো এখন জনজাতি এরিয়াতে এডিসিতে হয় বন্ধু। সেই দিশাতে সরকার কাজ করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পুরনো সরকার 5 বছরে 46,000 ঘর দিতে সক্ষম হয়েছিল। এও যদি কোনো পার্টি বিশেষ হয় তবেই ঘর পাবে। আর এই সরকার এসে বলছে সবকা সাথ সবকা বিকাশ, প্রত্যেকের ঘরে যাদের কাঁচা ঘর রয়েছে প্রত্যেকের কাছে পাকা ঘর চলে যাবে। এই পর্যন্ত 2,35,000 ঘরের স্যাংশন ঈশ্বর নিয়েছে। 2,35,000 ঘর বন্ধুরা। একবার যদি কল্পনা করি 2,35,000 ঘরের মধ্যে কত টাকা খরচ হবে কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। একটি ঘর 1,30,000 টাকা করে হিসাব করে দেখুন,
2,35,000 ঘরের দাম কত কোটি টাকা? প্রায় 3,000 কোটি টাকার উপরে ঘর নির্মাণ ত্রিপুরার মানুষের কাছে তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি 48,000 টাকা করে কিস্তি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকের অ্যাকাউন্টে ডিবিটি করে পাঠাচ্ছে। বন্ধুরা, যখন কিছু হয়ে যায় আমরা ভাবি এমনিতে হয়ে যায়। বন্ধুরা, যদি মোদি না হতো ত্রিপুরার জনজাতিদের কোনোদিন ডেভেলপমেন্ট হতো না। মোদি আছে তার জন্য নর্থ ইস্টের ডেভেলপমেন্ট হচ্ছে। নর্থ ইস্টের ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুজরাট নিয়ে পুরো দুনিয়ার সামনে প্রস্তুত করছে। দেখো, এরা নর্থ ইস্টের মুখ্যমন্ত্রী, ওনাদের রাজ্য ছোট হতে পারে কিন্তু ওনাদের কাছে মহাভারতের ইতিহাস রয়েছে। আমরা যখন শ্রীকৃষ্ণ ওখান থেকে দ্বারকা থেকে দিয়েছি, তো নর্থ ইস্ট রুকমণিকে নর্থ ইস্ট থেকে দিয়েছে। মোদিজি প্রমাণ করে দিয়েছে নর্থ ইস্ট আর গুজরাতের বাকি সব প্রান্ত এক জায়গায় রয়েছে। তার আগে কোনো প্রধানমন্ত্রী সেটা কাজ করেননি, কারণ সমস্ত প্রধানমন্ত্রীরা অন্যান্য দলগুলো নর্থ ইস্টকে বি ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরির মানুষ সেই দিশাতে চিহ্নিত করতেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীজি গুজরাটকে মানুষকে যতটা ভালোবাসেন, যতটা বোঝেন, ততটা ত্রিপুরার মানুষকে ভালোবাসেন। এই ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি 2019-এর লোকসভা ইলেকশনের আগে উদয়পুরের গার্লস স্কুলের ময়দানে পুরো ভারতবর্ষের জনতাকে বলছিলেন, কি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি? প্রধানমন্ত্রীজি বলছিলেন, হে ভারতবাসী, এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো। ত্রিপুরার মানুষ দূরদর্শী, মেহনতি। ত্রিপুরার মানুষ নির্ণয় করতে জানে। ত্রিপুরার মানুষ যখন সুযোগ পেয়েছে, তার আগেও তার কাছে একটা অপশন ছিল যে সিপিএম কে সরাতে হলে অন্য একটা অপশন তৈরি হয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ সেই জায়গায় যায়নি। ত্রিপুরার মানুষ শূন্য থেকে নরেন্দ্র ভাই মোদী সরকার 2018-তে নিয়েছে। এই ইতিহাস ত্রিপুরা ছাড়া কোন রাজ্য তৈরি করতে পারেনি। জিরো থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার বানানো এই ইতিহাস শুধু ত্রিপুরার মানুষই করেছে। বন্ধুরা, তাই আমাদের সমস্ত আমার ভাই বোনদেরকে আজকের ভূষো উৎসবে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ত্রিপুরী সমাজের সমাজপতিরা বসে আছেন, রেবুতে ত্রিপুরা এমপি মহোদয় বসে আছেন। ওনাদের প্রচেষ্টায় ওনারা বলছিলেন, উনি বলছিলেন ভাষণে যে আমাদের জনজাতি প্রিয় প্রধানমন্ত্রী দিয়েছে, মুখ্যমন্ত্রী দিয়েছে, আমি বা প্রধানমন্ত্রী দেওয়ার কেউ নই, আপনাদের অধিকার আপনারা পেয়েছেন। এটাই আপনাদের অনেক আগে পাওয়া উচিত ছিল। আমি বলি তো দেরি হয়েছে, অনেক আগে, অনেক দেরি হতে আপনারা যেটা পেয়েছেন সেটা অনেক আগে আপনাদের পাওয়া উচিত ছিল বন্ধুরা, সেই সম্মান। তাই আমি আমার সমস্ত জনজাতি জাতির ভাই বোনেরা এই মেলায় যারা অংশগ্রহণ করেছিলেন, 3 দিন যাবৎ এই মেলা চলবে, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে এই সরকার যেভাবে বিদ্যাজ্যোতি প্রোগ্রামে কাজ করছে আপনাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার রোড করার জন্য, আপনাদের হসপিটাল তৈরি করার জন্য। এখানে আমাকে দিবাচন্দ্র আঙ্কল মহোদয় বলছিলেন, এই স্কুলটা আমাদের সরকার আসার পর ইংলিশ মিডিয়াম তো করে দেওয়া হয়েছে, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়। এখানে যে প্রধান শিক্ষক আছেন উনি কি করছেন না করছেন তারও খোঁজখবর আমি নেব, যে এই জনজাতি এরিয়াতে যে স্কুলগুলোকে যখন ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হচ্ছে, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচারে যা যা প্রবলেম ছিল সেটা লিখিতভাবে পাঠানো হয়েছে কিনা সেটা আমি নিশ্চিত খোঁজখবর নেব। এবং এই স্কুলের যা যা সমস্যা আছে সমস্যাগুলো যাতে দ্রুত ঠিক করা যায় সেই বিষয়ে সরকারকে যে সিদ্ধান্ত করাবো। বন্ধুরা, কাস্টমারি লর বিষয়ে বলছিলেন সমাজপতি মহোদয়। কাস্টমারি লর বিষয়ে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে আছে, আমি দেখব সেটা কিভাবে আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে। সেই বিষয়ে যে কমিটি আছে, যাই আছে, আমরা দেখব। আর এই সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার। বন্ধু, একটা কথা আমি আমার জনজাতি ভাই বোনদের বলি, বহু কথা শুনবেন, বহু কথা দেখবেন, কিন্তু মোদি আছে তো মনে রাখবেন আপনার বাড়িতে জল আছে। মোদি আছে তো মনে রাখবেন 5 কিলো করে ফ্রিতে চাউল আপনার বাড়িতে যায়। মোদি আছে
তো পেপার ব্লক আছে, রোড আছে। মোদি আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড আছে। মোদি আছে তো চামুনোতে ন্যাশনাল হাইওয়ে আছে। মোদি আছে তো মনু নদীর উপরে মানিকপুরে ব্রিজ তৈরি হতে যাচ্ছে। এই মোদি ছাড়া কেউ পারবে না। অনেকে অনেক কিছু বলে, কিচ্ছু লাভ হবে না বন্ধু। বহু লোক বলেছে, কেউ 50 বছর 52 বছর আন্দোলন করেছে, তারপরে দেখি আবার মোদির লাইনে চলে এসছে। একটাই লাইন, মোদি লাইন, এছাড়া আর কোনো লাইন নেই। কারণ মোদির কাছে পাইপলাইন আছে, মোদির পাইপে জল আসে, অন্যের পাইপে জল আসবে না। কারণ কি? অন্যের কাছে রিগ মেশিন নেই, অন্যের কাছে টাকা নেই, অন্যের কাছে যোজনা নেই। যদি যোজনা আছে তো নরেন্দ্র ভাই মোদির কাছে। নর্থ ইস্টের আমরা প্রত্যেকটি মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাই প্রতি কৃতজ্ঞ আমরা। সে কনরাড সাংমা হোক, বিপ্লব দেব হোক, হেমন্ত বিশ্ব শর্মা হোক, রিউ সাহেব হোক, জোরাংথাঙ্গাজি হোক, পেমা খান্ডু হোক, গোলে সাহেব হোক, আমরা প্রত্যেকটি মুখ্যমন্ত্রী একযোগে মোদিজির কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আমাদের নর্থ ইস্টকে যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, যে অর্থ আমাদেরকে দিয়েছেন, আমাদের জনজাতির উন্নয়নের জন্য যে ব্যবস্থা উনি করেছেন, দেশের কোন প্রধানমন্ত্রী কোনো দিন করেনি। তাই এই এলাকাবাসীকে আমি বলি, মোদি আছে তো সব আছে, মোদি নেই তো দেখবেন সব ফুরুত হয়ে যাবে, সবার রামলীলা বন্ধ হয়ে যাবে। তার জন্য যত লীলা খেলা করুক না কেন, মনে রাখবেন মোদি লাগবে, এছাড়া কোনো লীলা খেলা চলবে না। না আমাদের জীবন মান উন্নয়ন হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হলে, ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য বানানোর জন্য দেশে কোনো প্রধানমন্ত্রী যদি প্রথমবার বলেছেন তো নরেন্দ্র ভাই মোদি বলেছেন। দেশের কোনো গৃহমন্ত্রী যদি বিবেকানন্দ ময়দানে এসে কিছুদিন আগে 8 মার্চ বলেছেন যে ত্রিপুরাকে আগামী 5 বছরের মধ্যে 1 নম্বর রাজ্য করে দেব, দেশের গৃহমন্ত্রী বলছেন। কোনোদিন কোনো গৃহমন্ত্রী ত্রিপুরা সেটা ভারতবর্ষের বলেনি বন্ধুরা, সেটা বলেছেন নরেন্দ্র মোদি এবং অমিত ভাই শাহজি, দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী। এই দুইজন যে মহান ব্যক্তিত্ব ভারতবর্ষে আজ ক্ষমতাসীন রয়েছেন, তাদের কারণে ত্রিপুরা এক নতুন দিশা নিয়েছে। আমি বলি না যে আপনাদের সবকিছু হয়ে গেছে, কিন্তু সবকিছু হওয়ার শুরু হয়ে গেছে। এই করোনার সময় আপনারা বেঁচে গেছেন, তখন কই ছিলেন অন্যরা? তখন কই ছিলেন? তখনও তো মানুষের কাছে জনজাতি এরিয়াতে বিশেষ করে গিয়ে বলছে ইঞ্জেকশন নেওয়ার দরকার নেই, ইঞ্জেকশন লইলে শেষ হয়ে যাবো গা, মানে কুবুদ্ধি দেওয়ার জন্য আপনাদের কাছে চলে এসেছিলেন। ইঞ্জেকশন পাঠিয়ে করোনার টিকাকরণ করিয়ে কেউ যদি আপনার মুখ থেকে মাস্ক সরিয়েছে তো নরেন্দ্র ভাই মোদি সরিয়েছে, অন্য কেউ সরায়নি, না অন্যের কোনো হিম্মত ছিল বন্ধুরা। এই ইঞ্জেকশন আপনাদের কাছে টিকাকরণ পাঠিয়ে আজকে যখন টিকাকরণ হয়ে গেছে তো সবাই করোনাকেই ভুলে গেছে। আর না হলে আগে বাজারের ডরে আইতো না, করোনা মেরে নেব, গরম হয়ে থাকে। তার জন্য বলি বন্ধুরা, যা কিছু হয়ে যায় আমরা ভাবি হয়তো বা আপনি আপ হয়ে যায়, আপনি আপ কিছু হয় না, সব কিছু যোজনা বানাতে হয় আর সঠিক ব্যক্তি রাজনীতিতে থাকতে হয়। আজকে মোদি আসে বলেই ত্রিপুরার উন্নয়ন হয়। আর আমি আপনাদেরও ধন্যবাদ জানাবো, যতবার ত্রিপুরাতে ইলেকশন হয়েছে, সে বিধানসভার ইলেকশন হোক, লোকসভার ইলেকশন হোক, পঞ্চায়েতের ইলেকশন হোক, পঞ্চায়েত সমিতির ইলেকশন হোক, জেলা সমিতির ইলেকশন হোক, লোকাল বডি আরবানের ইলেকশন হোক, যেখানে ইলেকশন হয়েছে ভারতীয় জনতা পার্টির জিতের পর জিত ত্রিপুরার মানুষ করে দেখিয়েছে বন্ধুরা, করে দেখিয়েছে। তাই আমি আশা করি এই 3 দিন যাবত যে মেলা চলবে, এই মেলায় আপনারা সবাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে ভাগ নিন, সবাই মেলার উৎসবকে অনুভব করুন। এটা নতুন বছর, কেউ সংক্রান্তি মানায়, কেউ বিহু, কেউ বিশু, কেউ বিজু, সাউথে অন্য কোনো নাম দিয়ে, বেসিক্যালি সেটা পুরাণকে শেষ করে কৃষকরা নতুনের আহ্বান করে তাজগির সঙ্গে নতুনত্বকে নিয়ে আসে, নতুন মানসিকতা নিয়ে সুন্দর এক ভবিষ্যৎ নির্মাণের জন্য নতুন বছরের আহ্বান করার যে রীতিনীতি, সেটাই এই উৎসব। আমি আশা করি এই 3 দিন আপনারা খুব সুন্দরভাবে সেই উৎসবকে পালন করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।